যদি তদন্ত ঠিক পথে চলে তাহলে এই আইপ্যাকটা প্রকৃতপক্ষে বর্তমান প্রেক্ষিতে মমতার একটা শিখণ্ডী কোম্পানি। এখানে মমতার সমস্ত রকম অপকর্মের মাল মশলা যুক্ত আছে। দুর্নীতির ব্যাপারে উনি খুব দক্ষ, ওকে অত বোকা ভাববেন না। উনি ঝাঁপিয়ে পড়েছিলেন একটি কারণ যে আমার দুর্নীতির নথি বেরিয়ে যাবে। ঠিক যেভাবে রাজীব কুমারকে বাঁচিয়েছিলেন, এখন রাজীব কুমার রাজ্যসভার সদস্য হয়েছেন। সুতরাং দুর্নীতিটাকে যদি আড়াল করতে পারে প্রত্যেকজন ভাই আর যারা যারা আছেন তারা আগামী দিনে তৃণমূল রাজ্যসভার সদস্য হতে পারতেন। আমি আশাবাদী যদি সরকারি কর্মচারী আন্দোলনের চাপটা বজায় রাখে, তা নাহলে এইরকম কি বলবো অসৎ একটি সরকার থাকতে পারে তাদের কথার উপর নির্ভর করা যায় না। তাহলে প্রত্যেকটা বিষয়ের জন্য আদালতে যেতে হচ্ছে, আদালতে চাপ সৃষ্টি করতে হচ্ছে। অত্যন্ত নিন্দনীয়, নির্লজ্জ, রাজনৈতিক সংস্কৃতি বিরোধী। আমরা ইতিপূর্বে দেখেছি বিজেপি এবং তৃণমূল দলের যারা প্রার্থী তারা কারো বাড়িতে গিয়ে বাসন মেজে দিচ্ছেন, কারো বাড়িতে গিয়ে ঘুঁটে দিচ্ছেন, কারো বাড়িতে গিয়ে দাড়ি কামিয়ে দিচ্ছেন, কারো বাড়িতে গিয়ে পা ধুয়ে দিচ্ছেন, আবার মাছ নিয়ে কি এরা বাংলার সংস্কৃতিও জানে না। নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গলে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে রাজ্য এবং রাজনীতির কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা মুখোমুখি হয়েছি বিশিষ্ট আইনজীবী এবং বাম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। দাদা নমস্কার, প্রথমে আপনাকে ইমেজ বেঙ্গলে স্বাগত। সর্বোপরি যেটা আজকে মূল প্রশ্ন, যে ডিএ মামলা কাল ছিল যে স্ট্যাটাস রিপোর্টটা জমা দেওয়া হয়েছে কিনা সে সম্পর্কে। স্ট্যাটাস রিপোর্টটা ওরা জমা দিয়েছে, কোর্ট বলেছেন সেটা আমরা দেখবো এবং পরবর্তী শুনানির দিন ঠিক করেছেন, তখন শুনানি হবে। ইতিমধ্যে এটা রাজ্য সরকার বলার চেষ্টা করেছে এবং সেটা আংশিক সত্যও বটে যে পেনশনার্সদের তারাও ওই 25% টাকা দিয়েছে। আমাদের যেটা বক্তব্য যে 25% ওরা যেভাবে হিসেব করছে, হিসেবটা অনেকটা চালাকি। সুতরাং সেই হিসেবটা সঠিকভাবে কি হবে ওটা আমরা আমাদের অ্যাফিডেভিট করে পরের দিন জানিয়ে দেবো সুপ্রিম কোর্টে। আপনি একটা প্রশ্ন করেছেন যে এই যে ডিএ যারা পাচ্ছে তাদের মধ্যে একটা বিভাজন, মানে রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে একটা বিভাজন হয়ে যাচ্ছে। বিভাজন মানে ওদের একটা সময় পর্যন্ত বলছে রেকর্ড এক জায়গায় আছে, আর একটা সময় পর্যন্ত বলছে রেকর্ড আছে সিএজি কাছে, সেখান থেকে রেকর্ড আসবে তারপর হবে। সেইটাই হচ্ছে একটা বিভাজন। আর কথা হচ্ছে রাজ্য সরকারি কর্মচারীরা আইনে আদেশে তাদের কথা বলা থাকলেও কিন্তু মূল যে নীতিটা এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য হওয়া উচিত। শিক্ষক, শিক্ষাকর্মী, যে সমস্ত অটোনমাস বডি আছেন যারা রোপা দ্বারা নিয়ন্ত্রিত, প্রত্যেকের ক্ষেত্রে এটা হওয়া উচিত। সেটা ওরা কার্যকর করুন, সেই জন্যই বলেছি। শিক্ষক, শিক্ষাকর্মী বা যারা এডেড যারা, তাদের দিয়ে এখনো আসেনি। হ্যাঁ, তাদের দিয়ে আসেনি, সেটা নিয়ে তো প্রশ্ন। ওরা যেটা আইনের নির্দেশ যা আছে তার যদি স্ট্রিক্ট ইন্টারপ্রিটেশন করে সেক্ষেত্রে ওরা বলতে পারে যে এটাতে শিক্ষক, শিক্ষাকর্মীদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। কারণ মামলাটা করেছিলেন সরকারি কর্মচারীরা, তখন তো অন্যান্যরা মামলা করেননি। যার ফলে মামলাকারী কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, সেদিন অর্ডারে সব জায়গায় স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ বলে বলা আছে, সেটা সুযোগ সরকার নেওয়ার চেষ্টা করতে পারে। যদিও এটা মডেল যে সরকার, তার এগুলো নেওয়া উচিত না। সর্বোপরি যা পরিস্থিতি, তাতে একটা প্রশ্ন থাকছে যে যে পরিমাণ বকেয়া আরো রয়ে গেল, সেই বকেয়া টাকা পাওয়ার ব্যাপারে কতটা নিশ্চয়তা রয়েছে? দিতে হবে, না দিলে পরে ওরা বুঝে গেছে দিতে হবে, তাহলে কন্টেম্পট হবে। সেটা ওরা নিজে স্বীকার করে নিয়েছে যে আমরা ওটা কমপ্লাই করবো। কমপ্লাই করা ছাড়া কোনো উপায় নেই। এখন সেই কমপ্লাই করার ক্ষেত্রে একটু বাহানা হতে পারে, একটু সময় দেওয়া পারছি না, এখন একটু সময় দেওয়া পারছি না বলে আদালত অনেক সময় দেয় যে ঠিক আছে অর্ডারটা তো ক্যারি আউট করবে, এটাই আর কিছু। তাহলে আপনি আশাবাদী যে তারা টাকা পাবেন? আমি আশাবাদী যদি সরকারি কর্মচারী আন্দোলনের চাপটা বজায় রাখে, তা নাহলে এইরকম কি বলবো অসৎ একটি সরকার থাকতে পারে তাদের কথার উপর নির্ভর করা যায় না। তাহলে প্রত্যেকটা বিষয়ের জন্য আদালতে যেতে হচ্ছে, আদালতে চাপ সৃষ্টি করতে হচ্ছে। আদালতে চাপ হলে পরে তখন তারা হ্যাঁ দিচ্ছিও, আংশিক দেওয়া মানে হচ্ছে কন্টেম্পটকে অ্যাভয়েড করা, এইসব কৌশল আর কি। ভোটের যে দিনক্ষণ সেটা তো ইতিমধ্যেই ঘোষণা হয়ে গেছে। ভোটে মানুষ যদি তার নিজের চেতনায় ভোট না দেয়, টাকা পেলাম কি পেলাম না তারপর যদি ভোট ঠিক করে, তাহলে সেই মানুষের ভোট দেওয়ার মতো কি বলবো নৈতিক বলটা কোথায়? আমি আজকে একটা চকলেট পেলাম বলে তার দিকে চলে গেলাম, আমার নীতি নির্ধারণ থাকবে না, আমার অতীত ইতিহাসের দৃষ্টান্ত থাকবে না। সুতরাং এই চিন্তাগুলো আমি খুব মনে করি না সুস্থ চিন্তা। যারা ভোট দেবেন তাদের স্বাধীনভাবে নিজস্ব চিন্তা ভাবনা করে সামগ্রিক মঙ্গলের কথা ভোট দিতে হবে।
কিন্তু প্রশ্ন হচ্ছে যে যদি আবার নতুন সরকার গঠিত হয়ে যায় তখন কি ডিএ পাওয়া যাবে? সরকার মন্ত্রী 5 বছর পর পর পাল্টায়, সরকার পাল্টায় না। সরকারটা একটা সংবিধান অনুযায়ী তৈরি হয়, তো সরকারের দায় থেকেই যায়। আমি তাই তো সবসময় বলি যে সরকারি কর্মচারী যে তোমরা মোটামুটি ভাবে চাকুরির সময়সীমা পর্যন্ত চিরস্থায়ী, মন্ত্রীরা 5 বছর বছর পাল্টাবে। সুতরাং মন্ত্রীদের তুষ্ট করতে গিয়ে নিজেদের এমন জায়গায় নিয়ে যেও না যে তোমরা ভবিষ্যতে আইন বিরুদ্ধ কাজের জন্য অভিযুক্ত হতে পারো। অনেকেই অভিযুক্ত হবে আগামী দিনে, আমি বলে দিচ্ছি আপনাকে। নতুন সরকার যদি ক্ষমতায় আসে, অবশ্যই যদি বিজেপি সরকার আসে তাহলে ওরা বেঁচে যাবে, কারণ বিজেপি তৃণমূল উভয়ই দুর্নীতিকে লালন পালন করে। যদি বাম সরকার প্রতিষ্ঠিত হয় অনেককে বিপদে পড়তে হবে। ভোটের নির্বাচনী প্রচার এখন তুঙ্গে, আর সেই পরিস্থিতিতে বাংলায় যেটা মূল প্রচারে প্রাধান্য পাচ্ছে সেটা হচ্ছে মাছ রাজনীতি। গতকাল থেকে আমরা দেখেছি যে মাছ নিয়ে পয়লা বৈশাখের দিন বিজেপি এবং তৃণমূল, তাদের দুটি দল তাদের প্রচারে মাছকে সামনে রেখে তারা প্রচার সারছেন। কি কারণ? অত্যন্ত নিন্দনীয়, নির্লজ্জ, রাজনৈতিক সংস্কৃতি বিরোধী। আমরা ইতিপূর্বে দেখেছি বিজেপি এবং তৃণমূল দলের যারা প্রার্থী তারা কারো বাড়িতে গিয়ে বাসন মেজে দিচ্ছেন, কারো বাড়িতে গিয়ে ঘুঁটে দিচ্ছেন, কারো বাড়িতে গিয়ে দাড়ি কামিয়ে দিচ্ছেন, কারো বাড়িতে গিয়ে পা ধুয়ে দিচ্ছেন, আবার মাছ নিয়ে কি এরা বাংলার সংস্কৃতিও জানে না। সাধারণ রাজনৈতিক সৌজন্য সভ্যবদ্ধ ধারণা নিয়ে এদের। এই সমস্ত চেতনার লোকেদের সমাজ থেকে চ্যুত করে দেওয়া উচিত। গোটা বাঙালি সমাজের সংস্কৃতি শুধুমাত্র মাছ। বাঙালি সংস্কৃতি হচ্ছে রামমোহন, রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর, বিবেকানন্দ, জ্যোতি বসু, সুভাষ বসু, এরা হচ্ছে বাংলার সংস্কৃতি। মাছ নিয়ে যারা করছেন, এরা আমরা ছেলেবেলা যখন ইস্টবেঙ্গল মোহনবাগান খেলা হতো না, আমাদের এইটা হতো, ইস্টবেঙ্গল জিতলে ইলিশ মাছ, মোহনবাগান জিতলে চিংড়ি মাছ। এরা কি গোটা রাজনীতিটাকে ওই পর্যায়ে নামিয়ে নিয়েছেন? খুব খুব বেদনার। আমি এই সাম্প্রতিককালে এই সমস্ত প্রচার দেখে আমার মনে হচ্ছে যে সমাজটাকে এরা কত কত নিচে নামিয়ে দিল। আইপ্যাকের যে ডিরেক্টর বিনীশ চান্দেল, তাকে গ্রেফতার করা হলো দিল্লি থেকে। কয়লা কেলেঙ্কারির যে ইডি যে বর্তমানে তদন্ত করছে, এর সূত্র ধরে আর কি কে কে গ্রেফতার হতে পারে? না, গোটা দলটাই গোটা, দেখুন, দুর্নীতি আছে, তথ্য পেলে ভয় আছে বলেই তো মুখ্যমন্ত্রী ঝাঁপিয়ে পড়েছিলেন। দুর্নীতির ব্যাপারে উনি খুব দক্ষ, ওকে অত বোকা ভাববেন না। উনি ঝাঁপিয়ে পড়েছিলেন একটি কারণ, যে আমার দুর্নীতির নথি বেরিয়ে যাবে। ঠিক যেভাবে রাজীব কুমারকে বাঁচিয়েছিলেন, এখন রাজীব কুমার রাজ্যসভার সদস্য হয়েছেন। সুতরাং দুর্নীতিটাকে যদি আড়াল করতে পারে প্রতীক জৈন ভাই আর যারা যারা আছেন, তারা আগামী দিন তৃণমূল রাজ্যসভার সদস্য হতে পারতেন। এতদিন পর্যন্ত নিশ্চিত ছিলেন দিদি ভাই দাদা ভাইয়ের বোঝাপড়ার ফলে কিছু হবে না, কিন্তু এখন সামাজিক চাপটা এত বেড়েছে, এত আন্দোলনের তীব্রতা বাড়ছে, বারবার আদালতে যাওয়া হচ্ছে, যার ফলে তদন্তটা আরো করতে বাধ্য হচ্ছে। তাই এই সমস্ত এই আইপ্যাক তো প্রকৃতপক্ষে আমি আগে বুঝেছি যে তৃণমূলের একটা কি বলবো শিখণ্ডী কোম্পানি, যার মধ্যে দিয়ে সমস্ত বেআইনি টাকা এটা পাচার করেন। এর সূত্র ধরে কি মমতা বন্দ্যোপাধ্যায় বটেই তো, গোটা পরিবারটাই তো। যদি তদন্ত ঠিক পথে চলে তাহলে এই আইপ্যাকটা প্রকৃতপক্ষে বর্তমান প্রেক্ষিতে মমতার একটা শিখণ্ডী কোম্পানি। এখানে মমতার সমস্ত রকম অপকর্মের মাল মশলা যুক্ত আছে।